আমি কী জন্য আজকে 16-17 বছর জেল খাটলাম এইটাই আমার মাথায় আজও পর্যন্ত ঢোকে না। যেহেতু আশা ছাড়িয়ে দিয়েছিলাম হয়তো ছেলে মেয়েদের সাথে দেখা হবে না। সবচেয়ে বড় কষ্ট হচ্ছে এই যে বেরি লাগাইয়ে কোর্টে নিয়ে যেত এক নাগারে 2-2.5 বছর যখন আমাদের কোর্টে নিত আর কি জিজ্ঞাসাবাদের জন্য, তখন জানতে পারলাম যে আমার ওয়াইফ মারা গেছে। তো 16 বছরে মামারা না থাকলে যে আমি কোথায় যাইতাম এটা আমি জানি না। অনেক চেষ্টা করছি কিন্তু আমার দিদিকে সাধারণত বাঁচাইতে পারেনি। আমার ভাই অকালে আমার দিদিকে চলে যেতে হয়েছে। সবাই আমরা পিলখানা থেকে মানে পলাই আসছিলাম আর কি নিজের আত্মরক্ষার জন্য, বিশেষ করে আমার যেহেতু সিভিল এমপ্লয়। পরবর্তীতে পিলখানায় জয়েনের উদ্দেশ্যে রওনা হই। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এবং ওখানে যাওয়ার পরে আমাদেরকে সময় বেঁধে দেওয়া হয় যে আপনারা আবাহনী মাঠে থাকবেন, অনুমতি পেলেই আপনাদেরকে ভিতরে নেওয়া হবে। এটুকু আমার অপরাধ ছিল যে শুধু পিলখানায় সেদিন গণ্ডগোল কেন আমি ছিলাম, এটাই মনে হয় আমার জন্য অপরাধ। আপনি কোথায় ছিলেন ওই সময়? তখন আমি আমার কর্মস্থলে, যেটা হচ্ছে আমার কনস্ট্রাকশন ব্রাঞ্চ নির্মাণ শাখা, যেখানে আমি কাঠমিস্ত্রি কাজ করতাম, ওখানে আমি ছিলাম। তারপরে আমাকে এই যে জেল জীবনে আসতে হলো। তো আমাকে সান্ত্বনা, আমাদেরকে সবাইকে সান্ত্বনা দিচ্ছে যে আপনাদের যেহেতু ওই ইয়ে দেওয়া হয়েছে ওই সাধারণ ক্ষমা, তো আপনার নিরাপত্তার জন্য আপনাদেরকে পাঠানো হলো, কয়েকদিন থাকার পরে আপনাকে চলে আসবে। কিন্তু পরবর্তীতে আর এই বিগত 16 বছর আমাকে খুব মানসিক যন্ত্রণা ভোগ করতেছে। এবং এরপরে আমার মেয়ের বিয়ে হয়েছে, জেলখানা থাকা তো অবস্থায় আমি দেখতে পারিনি। আমার ওয়াইফ মারা গেছে 21 সালে মার্চ মাসে, এটা আরও বেদনাদায়ক। আমি যে বাসায় আসছি আমি মানসিকভাবে খুব ভাঙে পড়ছি। আমি ভাষা প্রকাশ করতে পারবো না। যখন আমাদের কোর্টে নিত আর কি জিজ্ঞাসাবাদের জন্য, তখন জানতে পারলাম যে আমার ওয়াইফ মারা গেছে। তারপর আমার ছেলে আমার মেয়ে গেছিলো সাক্ষাতে, যাই বলে আসলো যে বাবা মা তো মারা গেছে। আমি মানসিকভাবে ওখানে ভেঙে পড়ছিলাম, কিন্তু কিছু তো করার নেই, কারণ আমি যেহেতু ওখান থেকে আর আসতে পারবো না। সবচেয়ে বড় কষ্ট হচ্ছে এই যে বেরি লাগাইয়ে কোর্টে নিয়ে যেত এক নাগারে 2-2.5 বছর, এই কষ্টটা আরও বেশি কষ্ট। এটাই আমার স্মৃতি হয়ে থাকবে সারা জীবন। পারে ডান্ডা বেরি থাকলে যে হাঁটা চলাফেরা পায়খানা প্রস্রাব যে কত কষ্ট, এটা তো ভাষায় বর্ণনা করা যাবে না। তারপরেও ছেলে মেয়ের মুখের দিক তাকাই বাকি জীবনটা ওইভাবে কাটাইছি ওখানে। যেহেতু আশা ছাড়িয়ে দিয়েছিলাম হয়তো ছেলে মেয়েদের সাথে দেখা হবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি অন্তত মোটামুটি মানে বয়স হয়ে গেছে, তো আমার তখন 63-64 বছর বয়স চলতেছে। আমি কীভাবে আশা করি, যেভাবে লোক মারা যায়, ওখানে অনেক লোক মারা গেছে আমাদের মিডিয়ার সহপাঠীরা, স্টপ ওই হার্ট অ্যাটাকে, যার জন্য আমিও একটা আশা ছাড়ছিলাম যে আর বোধহয় আমার ছেলে মেয়েদের সাথে দেখা হবে না। আমি কী জন্য আজকে 16-17 বছর জেল খাটলাম এইটাই আমার মাথায় আজও পর্যন্ত ঢোকে না, যে আমি একটা সিভিল এমপ্লয়, আমাকে কেন সরকার এইভাবে 16টা বছর আমাকে জেলে পচিয়ে মানলে, আমার এটাই শুধু প্রশ্ন। আমি এইটুকুই বলতে চাই, আমাদের একটা ইচ্ছা ছিল যে আমরা মানে জেল থেকে বেরোয় তাদের কবর জিয়ারত করবো, এটা আমাদের একটা ধ্যান ধারণা ছিল, কিন্তু কী কারণবশত হয়নি আমি জানি না। তবে যদি 10 তারিখে আমাকে বা আমাদেরকে ঢাকা যাওয়াই লাগে, তো আমরা চেষ্টা করব 100%, বিশেষ করে বনানী গোরস্থান, যাদের আমার স্যাররা ওখানে চিরনিদ্রা শহীদ আছে, ওদের কাছে যাব। এবং যেখানে এই 5ই আগস্টে যারা শহীদ বরণ করছে বা ওখানে যাদেরকে সমাধিত করা হয়েছে, ওদের সঙ্গে জিয়ারত করা হবে। আমি অবশ্যই যাব, আমি কথা দিলাম। আমি কারণ ওদের জন্য আজকে আমি আমার ছেলে মেয়েদের মুখ দেখতে পাচ্ছি, এটা আমার জন্য বিরাট পাওয়া। আমাদেরকে মানে জেলে পাঠানোর আমরা যতটুকু জানি, একটা হচ্ছে হত্যা মামলা, আর পরবর্তী হত্যা মামলার রায়ের পরে এই বিস্ফোরক মামলাটাই আমাদের কাল হয়ে দাঁড়াইছে। বিগত আজকে 13 সালে আমরা খালাস পাইছি হত্যা মামলা থেকে। আমি 13 সাল থেকে আজকে 25 সাল, এই 12টা বছর এই শুধু আমি জেল খাটলাম। কারণ হত্যা মামলায় যখন আমাকে মানে সরকার ক্ষমা করে দিল, তারপর বিস্ফোরক মামলা আমাকে কীভাবে রাখে, এটা আমার বোধগম্য না।
আর হত্যা মামলা না থাকলে তো আর অন্য কোনো মামলা থাকার কথা না, কিন্তু কেন সরকার আমাকে কী জন্য এই 12টা বছর বিনা অপরাধে জেল খাটালো আমি জানি না এটা। বাবা তো জেলে, তার একটা নির্দিষ্ট ঠিকানা ছিল, সে জেলে। তো 16 বছরে মামারা না থাকলে যে আমি কোথায় যাইতাম এটা আমি জানি না। তো তারপরেও এই ছাত্র জনতারই সে আমার বাবা কাছে পাইছি আমি, এতে আমি খুব খুশি। 16 বছরের যে দুঃখ কষ্ট, এর দায়িত্বটা কে নেবে? এখন যে আমি বাবাকে পাইছি, তারপরও আমার মায়ের অভাবটা আমি বলতে পারতেছি না। বাবাকে যে কীভাবে জানাবো যে মা আর নাই, এরকম তো মানে এই কথাটা বলার ভাষা খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু তারপরেও নিয়ম অনুযায়ী আমাকে জানাতেই হয়েছিল যে বাবা মা মারা গেছে। লাস্ট তার সাথে তো আর দেখা করার মতো কোনো উপায় ছিল না। আমরা নিজেরা যা শ্মশানে যায় তার সৎকার করে আসি। এখনও পর্যন্ত যে বাবা আসছে, এখনও যাইতে পারিনি। নিয়ে যাব বাবাকে শ্মশানে, মার সমাধিটা একবার দেখে আসি। 16টা বছর আমার জামাইবাবু সাধারণত জেলে ছিল। আর তারপরে আমার দিদি অসুস্থ হয়ে পড়ে। দিদির হয়ে গেছিলো সব ক্যান্সার। অনেক চেষ্টা করছি, কিন্তু আমার দিদিকে সাধারণত বাঁচাইতে পারেনি আমার ভাই। অকালে আমার দিদিকে চলে যেতে হয়েছে। তারপরে ছিল আমার ভাগ্নি। আমার ভাইরাই সাধারণত তার ভাগ্নিকে আশ্রয় দিছে, বুকে আগলে রাখছি। এক ভাই এক বোন, বোনটাকে দেখে শুনে সাধারণত বিয়ে শাদী দিয়েছি। কিন্তু এখন শেষ মুহূর্তে আমার ভাগ্নি তার জামাইবাবুকে ফিরে পাইছে, এটাই তার বাবাকে ফিরে পাইছে, এটাই আমাদের সবচেয়ে সাধনা। এতদিন পরে দুইটা ভাই বোন তার বাবাকে ফিরে পাইছে। আমরাও বোনটাকে হারাইছি, কিন্তু আমার জামাইবাবুকে আমরা ফিরে পাইছি, এটাই আমাদের সান্ত্বনা।